আমি খান আব্দুল্লাল মামুন, প্রভাষক, সরকারি বিএল কলেজ, খুলনা। অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে আজ পদার্থবিজ্ঞান বিষয়ের তাপগতিবিদ্যা অধ্যায় পড়ানো শুরু করব। যদিও পূর্বেই একটা ক্লাস নিয়েছি এই অধ্যায়ের উপরে, আজ তোমাদের এই অধ্যায়ের উপর দ্বিতীয় ক্লাস। তো গতদিন যেখানে যে পর্যন্ত পড়িয়েছিলাম তারপরের থেকেই আমি শুরু করব। গতদিন আমি শেষ পর্যায়ে এসে দেখিয়েছিলাম তাপগতিবিদ্যার সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং ক্যালভিন স্কেলের মধ্যে সম্পর্ক। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। এবং এই সম্পর্কটার থেকে আমরা যে সমীকরণটা পেয়েছিলাম সেটা ছিল ঠিক এমন: C/5 equal to F minus 32/9 equal to K minus 273 divided by 5। এই সম্পর্কটা ছিল। তো এখানে আমি একটা গাণিতিক সমস্যা দিয়েছিলাম তোমাদেরকে, আমিও যদিও কিছুটা দেখিয়ে দিয়েছিলাম। সেটা ছিল কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যায়, এটা ছিল। তো সেটা আশা করি তোমরা পারবে এখন। তো আমি এখন আর এর পাশাপাশি আরও একটা দেখালে তোমাদের বিষয়টা আবার কিছুটা মেমোরিতে থাকবে। তো সেদিন ছিল সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যায়। এর পাশাপাশি আমি আজকে দেখাবো তোমাদের কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে ফারেনহাইট এবং ক্যালভিন স্কেলে একই পাঠ পাওয়া যায়। সেটা লিখি আমি তাহলে: কোন তাপমাত্রায় ফারেনহাইট ও ক্যালভিন স্কেলে একই পাঠ পাওয়া যায়। এটা তোমাদেরকে হিসাব করতে হবে। তোমরা যদি পাশে খাতা কলম থাকে, তোমরা যারা গতদিনেরটা বুঝতে পারছো, আশা করি যে সেলসিয়াস এবং ফারেনহাইটের বিষয়টা ছিল, ঠিক একইভাবে ফারেনহাইট এবং ক্যালভিন একই নিয়মে তোমরা সমাধান করলে এটা বের করতে পারবে। তো আমি তোমাদেরকে, যেহেতু এখানে বিষয়টা আছে ফারেনহাইট এবং ক্যালভিন, এটার সাথে ফারেনহাইট এবং ক্যালভিনের সম্পর্ক আছে জাস্ট এই সমীকরণের এই পার্টটুকু, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে আমরা লিখি: আমরা জানি, মানে তোমার ফারেনহাইট এবং ক্যালভিন স্কেলের মধ্যে সম্পর্কটা আমরা জানি, যেটা সেটা লিখি: F minus 32/9 equal to K minus 273 divided by 5। এখন প্রশ্নটা তোমরা একটু খেয়াল করো, কোন তাপমাত্রায় ফারেনহাইট ও ক্যালভিন স্কেলে একই পাঠ পাওয়া যায়। অর্থাৎ এই ফারেনহাইট এবং ক্যালভিন দুইটার পাঠ হবে একই। তাহলে দুইটার পাঠ আমরা একই ধরি F equal to K equal to X ধরে এই সমীকরণটায় আমরা F এবং K এর জায়গায় X বসাবো। F এবং K এর জায়গায় স্থলে আমরা বসাবো X। আমি উপরের থেকে কিছু পার্ট মুছে দিচ্ছি। X বসাই, X minus 32/9 equal to X, K এর জায়গায় স্থলেও X বসবে, X minus 273 divided by 5। এটার সমাধান তোমরা আশা করি প্রত্যেকেই করতে পারবে, সেটা সমাধান নিয়ে সমস্যা হওয়ার কথা না। এখান থেকে এক্স এর মানটা বের করবে। এক্স ইকুয়াল টু কত আসবে সেটা আমি এই ক্লাসে সেটা হিসাব করে আমি বেশ একটা সময়ের ব্যাপার, আমি এই সময়টা নষ্ট করব না, পরবর্তী বিষয়ে চলে যাব। এক্সের মানটা বের করবে, যে মানটা আসবে সেটাই হলো সেই তাপমাত্রায় ফারেনহাইট ও ক্যালভিন স্কেলে একই পাঠ পাওয়া যাবে। তো তোমরা নিজেরা হিসাব করে নিবে এটা। তাহলে আমি পরবর্তী বিষয়ে চলে যাই। এটা ছিল গতদিনই এর অন্য একটা পার্ট দেখানো হয়েছিল, বাকি পার্টটুকু তোমাদেরকে আজ দেখালাম। তো তাহলে নতুন বিষয়ে চলে যাই।
সেলসিয়াস স্কেল। পরবর্তীতে আছে হলো সেলসিয়াস স্কেল। আমি ডান পাশে রেখে দিয়েছি তোমাদেরকে আজ কোন কোন বিষয় নিয়ে আমি আলোচনা করব আমাদের ক্লাসে, সে টপিকগুলো লিখে রাখছি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে। তো সেলসিয়াস স্কেলকে আমি সংজ্ঞায়িত করব। সেলসিয়াস স্কেল তো তোমরা মানে অলরেডি সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল সব কিছু সম্পর্কে সম্পর্কও জেনে ফেলছো তোমরা। মানে যে দুই বিন্দুর সাহায্যে নির্ণয় করা হয়, বরফ বিন্দু, স্টিম বিন্দু, এ সম্পর্কেও জেনেছো তোমরা। জাস্ট এখানে আমি সংজ্ঞায়ন করছি আর কি। যে স্কেলে বরফ বিন্দুকে 0 ডিগ্রি এবং বরফ বিন্দু ছিল, আর একটা বিন্দু কি ছিল, স্টিম বিন্দু। স্টিম বিন্দুকে 100 ডিগ্রি ধরে মধ্যবর্তী মৌলিক ব্যবধানকে (100) দিয়ে ভাগ করা হয়। সে স্কেলকে সেলসিয়াস স্কেল বলে। তাহলে বললাম কি, যে স্কেলে বরফ বিন্দুকে, অর্থাৎ হলো বরফ গুণে পানিতে রূপান্তরিত হয়, সেটা হলো তোমার বরফ বিন্দুকে 0 ডিগ্রি এবং স্টিম বিন্দু তো তোমরা জানো, সেটাও যে বাষ্পায়িত হতে শুরু করে। তো তাহলে তোমার 100 ডিগ্রি ধরে মধ্যবর্তী মৌলিক ব্যবধান যেটা, সেটাকে 100 দিয়ে ভাগ করা হয়। সেই স্কেলকে বলা হয় সেলসিয়াস স্কেল। তাহলে সেলসিয়াস স্কেল সম্পর্কে ধারণা দিলাম। এই সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে থিটা আইস, আমি একটু পরেই লিখি, সেলসিয়াস স্কেলের জন্য থিটা আইস ইকুয়াল টু, থিটা আইস মিনস বরফ বিন্দু, বরফ বিন্দুটা কত, 0 ডিগ্রি। থিটা স্টিম হলো 100 ডিগ্রি। এই তাহলে আমি উপর থেকে একটু মুছে দিই। আচ্ছা, না মুছলে অবশ্য ভালো হতো, আচ্ছা মুছেই দিই। আমরা গতদিন যে সম্পর্কটা দেখেছিলাম সেটা ছিল থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। এখন এখানে আমি মানটা বসাবো জাস্ট। থিটা আইস সেলসিয়াস স্কেলের জন্য 0, তাহলে থিটা মাইনাস 0 ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস হলো, থিটা স্টিম ছিল 100 মাইনাস 0 ইকাল টু এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। এখান থেকেই আমরা থিটা এর মান পাবো। তাহলে থিটা ইকাল টু আসে, এটা তো 0 চলেই যায়, তাহলে আসে এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু 100। ঠিক একইভাবে যদি ফারেনহাইট স্কেলকে সংজ্ঞায়িত করি, সেটা হলো যে স্কেলে বরফ বিন্দু 32 ডিগ্রি এবং স্টিম বিন্দু
212 ডিগ্রি এবং মধ্যবর্তী মৌলিক ব্যবধান সেক্ষেত্রে তাহলে আসে হলো 180। সেই স্কেলটা হলো ফারেনহাইট স্কেল। তার ক্ষেত্রেও ঠিক একইভাবে তোমরা সম্পর্কটা ক্যালকুলেট করতে পারবে। তোমাদের ওটা হোমওয়ার্ক থাকলেও তোমরা সেটা হিসাব করবে, করে আমাকে প্রয়োজনে কমেন্ট বক্সে দেখাবে। সেটা আমি সেটা আর নিয়ে আলোচনায় যাব না, যে ফারেনহাইট স্কেল যে পার্টটা আছে সেটা টোটালি আমি অফ রাখলাম। বলেছি তো যে সেক্ষেত্রে বড় বিন্দু 32 ডিগ্রি এবং স্টিম বিন্দু হলো 212 ডিগ্রি। এভাবে ঠিক একইভাবে ক্যালকুলেট করবে। আচ্ছা, এরপর হলো ক্লিনিক্যাল থার্মোমিটার। এই যে ক্লিনিক্যাল থার্মোমিটার শব্দটা হয়তো শুনতে আমাদের কাছে কারো কারো কাছে একটু ব্যতিক্রমী মনে হচ্ছে, কিন্তু এই থার্মোমিটারের সাথে আমরা প্রত্যেকেই পরিচিত। অর্থাৎ ডাক্তাররা যে থার্মোমিটারটা ব্যবহার করেন সেটাই হলো ক্লিনিক্যাল থার্মোমিটার। এই থার্মোমিটার মূলত ফারেনহাইট স্কেলে দাগাঙ্কিত থাকে এবং এই যে এর যে তাপমাত্রা থাকে হলো 95 ডিগ্রি ফারেনহাইট টু 110 ডিগ্রি ফারেনহাইট। কারণ মানবদেহের যে আমরা উষ্ণতা সেটা সচরাচর এই রেঞ্জের মধ্যেই থাকে, 95 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে। তোমরা বাড়িতে এটা খেয়াল করে দেখবে। এবং এখানে উষ্ণতামিতিক ধর্ম হলো, এখানে দেখবে যে ভিতরে পারদ ব্যবহার করা হচ্ছে। তাপমাত্রা বাড়া কমার সাথে সাথে পারদটাই মূলত মানটা কম বা কিংবা বেশি নির্দেশ করে। এরপর আসি রোদ থার্মোমিটার। রোদ থার্মোমিটার যে থার্মোমিটারের ক্ষেত্রে উষ্ণতামিতিক যে ধর্ম সে ধর্ম হলো পরিবাহীর রোধ, সেটাকে বলা হয় রোদ থার্মোমিটার। কারণ এখানে রোদ কম বেশি সেটাই হলো মানে মানটা নির্দেশ করে তাপমাত্রার। তাহলে রোদ থার্মোমিটারের ক্ষেত্রে আমরা একটু ধরে নিই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবাহীর রোধ হলো R0। এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ধরে নিলাম যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবাহীর রোধ R100। ঠিক একইভাবে আরেকটা তাপমাত্রা যদি নেই θ°C, থিটা তাপমাত্রা, সেক্ষেত্রে পরিবাহীর রোধ হলো R θ। তাহলে এক্ষেত্রে আমরা থিটা এর মানটা কিভাবে লিখতে পারি সেটা এই যে কিছুক্ষণ আগেই আমরা একটা সমীকরণ দেখলাম, সেই সমীকরণ অনুযায়ী যদি আমরা লিখি তাহলে থিটা এর মান আসবে R θ মাইনাস R0 ডিভাইডেড বাই R100 মাইনাস R0 ইন্টু, এটা সেলসিয়াস স্কেলে হলে ইন্টু 100। এই যে এই সমীকরণটা আসে। তো এই সমীকরণটা পেলাম আমরা রোদ থার্মোমিটারের ক্ষেত্রে। এখন আমরা এই ধরনের একটা গাণিতিক সমস্যা তোমাদেরকে দেখাবো, সেটা দেখলে তোমাদের ধারণাটা আরও একটু ক্লিয়ার হবে। একটি প্লাটিনাম রোদ থার্মোমিটার জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় .57 ওহম এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3.53 ওহম পাঠ দেয়।
33.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত পার্ট দিবে? তাহলে এখানে আমরা আগে কি কি আছে এখানে দেওয়া সেটা একটু দেখে নিই। দেওয়া আছে একটি প্লাটিনাম রোদ থার্মোমিটার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2.57 ওহম। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে রোদ সেটা R0 ইকুয়াল টু 2.57 ওহম। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ হলো R100 ইকুয়াল টু 3.53 ওহম। আর এখানে তাপমাত্রা দেওয়া পরবর্তীতে বলা আছে 33.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত পার্ট দিবে, অর্থাৎ থিটা এর মান হলো 33.3 ডিগ্রি সেলসিয়াস। কত পার্ট দিবে, পার্টটা কি, তাহলে আর থিটা এটা বের করব আমরা। তাহলে আমি ফর্মুলাটা যদি লিখি তাহলে আসে হলো আর থিটা ইকুয়াল টু আর থিটা মাইনাস R0 ডিভাইডেড বাই R100 মাইনাস R0 ইন্টু 100। এখান থেকে তুমি দেখো যে থিটা এর মান দেওয়া আছে, তারপর হলো R0 এর মান দেওয়া আছে, R100 এর মান দেওয়া আছে, নাই শুধু আর থিটা এর মান। এই আর থিটা এর মানটাই তোমরা ক্যালকুলেট করে বের করবে। আমি এটা এখানে আর দেখাবো না, তোমরা বাড়িতেই এটা হিসাব নিকাশ করে বের করবে। ওকে, তাহলে আমি রোদ থার্মোমিটার শেষ করলাম, ক্লিনিক্যাল থার্মোমিটার শেষ করলাম। এরপর পরবর্তী টপিকে চলে যাব। ত্রৈধ বিন্দু। এটার ত্রৈধ বিন্দু সম্পর্কে যদি বলি, একটি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন, তরল ও বায়বীয় রূপে সাম্যাবস্থায় থাকে সে তাপমাত্রাকে ত্রৈধ বিন্দু বলে। অর্থাৎ একটা নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কঠিন, তরল এবং বায়বীয় তিন রূপের সাম্যাবস্থায় থাকবে, এটা আর কি বিশুদ্ধ কোনো তরল কিংবা অন্য কোনো পদার্থ হতে পারে, সাম্যাবস্থায় থাকবে, সেটা হলো সে তাপমাত্রাকে বলা হয় ত্রৈধ বিন্দু। এখন ত্রৈধ বিন্দুর প্রয়োজনটা কি, বিষয়টা একটা প্রশ্ন আসে যে এটার প্রয়োজনটা কি। এর প্রয়োজনটা হলো তোমার মূলত আন্তর্জাতিক ওজন ও পরিমাপ সংস্থা এই ত্রৈধ বিন্দুটা বের করে বিশেষ সুবিধার্থে। কি সুবিধা? তাপমাত্রার এই স্কেল নির্ধারণের জন্য। আমরা যে কিছুক্ষণ আগে যে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, এই বিভিন্ন হিসাব নিকাশ করলাম, এই যে স্কেল যে নির্ধারণ হলো, এর ভূমিকাটা হলো এই ত্রৈধ বিন্দুর ভূমিকা। ঠিক একইভাবে আমরা পানির ত্রৈধ বিন্দু যদি বলি, সেটাও একটা নির্দিষ্ট পানির ত্রৈধ বিন্দু। অর্থাৎ এখানে বলা আছে একটি নির্দিষ্ট চাপে, এই নির্দিষ্ট চাপটা কত পানির ক্ষেত্রে? 4.58 মিলিমিটার পারতস্তম্ভ চাপ। সেই চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি কঠিন, তরল ও বায়বীয় রূপে সাম্যাবস্থায় থাকে, সে তাপমাত্রাকে বলা হয় ত্রৈধ বিন্দু। ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত সেটা দেখাই।
এটা হলো ত্রৈধবিন্দুর তাপমাত্রা। ত্রৈধবিন্দুকে ইংরেজিতে বলে ট্রিপল পয়েন্ট। এই ট্রিপল পয়েন্ট থেকে টি আর আসছে, আর তাপমাত্রা তো টি দিয়েই প্রকাশ করি আমরা। 273.16 ক্যালভিন এই তাপমাত্রা হলো পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা। আবার এই ত্রৈধবিন্দুর তাপমাত্রা থেকে ক্যালভিন আসছে। 1 ক্যালভিন কিভাবে আসলো সেটা যদি বলি, এই ত্রৈধবিন্দু থেকেই পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273.16 অংশকে বলা হয় 1 ক্যালভিন। অর্থাৎ এখানে যে মান আছে 273.16 ইন্টু 1/273.16, তাহলে থাকে কি 1 ক্যালভিন। তাহলে পানির ত্রৈধবিন্দু সম্পর্কে বলছি, ত্রৈধবিন্দুর তাপমাত্রা বললাম। এরপর পরবর্তী টপিকে চলে যাব, সেটা হলো সিস্টেম। পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা জড়জগতের একটা নির্দিষ্ট অংশ বিবেচনা করি। এই নির্দিষ্ট অংশকে বলা হয় সিস্টেম। সিস্টেম আবার কয়েক প্রকারেরই সিস্টেম আছে। এখানে আমি 3 ধরনের সিস্টেম সম্পর্কে বলি। বদ্ধ সিস্টেম, উন্মুক্ত সিস্টেম, আর আছে বিচ্ছিন্ন সিস্টেম। বদ্ধ সিস্টেম, উন্মুক্ত সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম, 3 ধরনের সিস্টেম। তো আমি বদ্ধ সিস্টেম সম্পর্কে প্রথমে বলি। একটা বিকার নিলাম, বিকারকে আমি তরলে পূর্ণ আছে, নিচের থেকে আমরা তাপ দিব, মোমবাতি দিয়ে তাপ দিচ্ছি। তো এর ফলে কি উত্তপ্ত হচ্ছে, অর্থাৎ হলো এই বিকারে এনার্জি যাচ্ছে, এনার্জি যুক্ত হচ্ছে। তাহলে এনার্জি যুক্ত হচ্ছে, আবার এই বিকারটা কিন্তু আটকানো না। অর্থাৎ এখানে আমি নতুন করে বিকারে পানি পূর্ণ আছে, তাহলে পানি আবার নতুন করে অ্যাড করতে পারি, কিংবা পানি কমিয়ে উঠিয়ে নিতে পারি, কমাইতে পারি। অর্থাৎ আমরা ভর বাড়াইতে পারি, কমাইতে পারি বিকারে। একইভাবে এনার্জি যেটা, শক্তি যেটা, সেটা বাড়াতে পারি, কমাতে পারি। সেই সিস্টেমটাকে বলা হয় হলো উন্মুক্ত সিস্টেম। এরপর বদ্ধ সিস্টেম, ঠিক তার অপোজিট। উন্মুক্ত সিস্টেম হলো আমরা এখানে তোমার বদ্ধ সিস্টেম হলো এই উপরেরটা ঢাকনা দিয়ে আটকানো। অর্থাৎ এখানে আমি নিচের থেকে উত্তপ্ত করে, মোমবাতি দিয়ে উত্তপ্ত করে এনার্জি যোগ করতে পারবো, কিংবা এনার্জি কমাতে বাড়াতে সবই পারবো, কিন্তু উপর দিয়ে আমরা যে ভর যুক্ত করছি সেই ভরটা যুক্ত করতে পারবো না। অর্থাৎ ভর এখান থেকে আমরা উত্তোলন করব না, কিংবা ভর বাড়াবো না। সেটা হলো বদ্ধ সিস্টেম। এরপর হলো বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেম হলো অর্থাৎ সেখানে আমি এনার্জি দিতে পারবো না, ভরও দিতে পারবো না, কিংবা নিতে পারবো না, কমানো বাড়ানো যাবে না। অর্থাৎ এই বিকারটা একটা অপরিবাহী দিয়ে এর উপরে আরেকটা প্রলেপ থাকে, যার ফলে এ বাইরের থেকে তাপ যাবে না, ঠিক একইভাবে তাপ বিকিরিত হয়ে চলে যাবে না, আর ভরও যুক্ত হবে না। সেক্ষেত্রে সে সিস্টেমকে বলা হয় বিচ্ছিন্ন সিস্টেম। এরপর তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র হলো
যখন কোনো কাজ সম্পূর্ণরূপে তাপে বা তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত হয় তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক হয়। বিষয়টা দেখাই আমি। যখন কোনো কাজ ধরে নিলাম যে ডাব্লু পরিমাণ কাজ হলো কিউ পরিমাণ তাপ দেওয়ার ফলে, কিউ পরিমাণ তাপ দেওয়ার ফলে ডাব্লু পরিমাণ কাজ হলো, এই দুইটা কি একটা আরেকটার সমানুপাতিক, সেটাই হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, অর্থাৎ ডাব্লু ইজ প্রপোর্শনাল টু কিউ। তাহলে ডাব্লু ইকাল টু এখানে লিখলাম জে কিউ, জে হলো তাপীয় সমতা। এটা হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র এই হলো একরূপ। আবার এটাকে সহজভাবে ব্যাখ্যা করেছেন, বিবৃতি দিয়েছেন তিনি হলেন বিজ্ঞানী ক্লোসিয়াস। বিজ্ঞানী ক্লোসিয়াসের বিবৃতিটা এমন, যখন কোনো সিস্টেম সম্পর্কে তো একটু আগে বললাম তোমাদের, সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয় তখন সেই তাপ শক্তির কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে ব্যয় হয় আর বাকি অংশ দ্বারা কাজ সাধিত হয়। অর্থাৎ ডেল কিউ ইকাল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লু। ডেল কিউ ইকাল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লু। যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়, এই যে ডেল কিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করা হচ্ছে, তখন ওই সিস্টেমের কিছু পরিমাণ শক্তি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে ব্যয় হয়, অর্থাৎ ডেল ইউ পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হচ্ছে আর ডেল ডাব্লু পরিমাণ কাজ হচ্ছে। এই যে সমীকরণটা এটা ক্লোসিয়াসের বিবৃতি থেকে আসছে। তো এই যে ক্লোসিয়াসের বিবৃতি থেকে আসলো ডেল কিউ ইকাল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লু, আমি এখানে যদি একটা গাণিতিক সমস্যা দিই তাহলে আশা করি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের এই বিবৃতিটা তোমাদের কাছে আরও স্পষ্ট হবে। কোনো সংস্থা পরিবেশ থেকে 800 জুল তাপ শক্তি শোষণ করায় এর অন্তস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পায়। সংস্থা কর্তৃক পরিবেশের উপর সম্পাদিত কাজের পরিমাণ বের করো। তাহলে গাণিতিক সমস্যাটা হলো কোনো সংস্থা পরিবেশ থেকে 800 জুল তাপ শক্তি শোষণ করায় এর অন্তস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পায়। তাহলে আমরা তাপ শক্তি সরবরাহ করলে এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে তাপ শক্তি সরবরাহ করলে তার কিছু ব্যয় হয় হলো অন্তস্থ শক্তি বৃদ্ধি করতে। তো তোমরা খেয়াল করো যে 500 জুল অন্তস্থ শক্তি বৃদ্ধি পেয়েছে এই 800 জুল তাপ শক্তি শোষণ করায়। ঠিক পাশাপাশি এই যে অন্তস্থ শক্তি বৃদ্ধি পেল, পাশাপাশি কিছু পরিমাণ কাজও সম্পাদিত হবে। এখন আমাদের বের করতে হবে এই কাজের পরিমাণটা। তাহলে সমীকরণটা লিখি, আমি উপরেই দিই, মনে হয় দেখতে সুবিধা হবে তোমাদের। এই তাপ শক্তি শোষণ ডেল কিউ ইকাল টু
ডেল ইউ প্লাস ডেল ডাব্লু। তাপ শক্তি শোষণ হয়েছে, পরিমাণটা হলো 800 জুল। তাহলে 800 জুল ইকুয়াল টু অন্তস্থ শক্তি বৃদ্ধি পেয়েছে 500 জুল। 500 প্লাস কাজের পরিমাণ হিসাব করতে হবে ডেল ডাব্লু। তাহলে কাজের পরিমাণ আসলো হলো 300 জুল। কাজের পরিমাণ আসলো 300 জুল। তো এখানে এই গাণিতিক সমস্যাটা শেষ হলো। আমার নির্ধারিত যে টপিকগুলো নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, আশা করি সে সম্পর্কে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছো। এখন তোমরা বাড়িতে সবাই এই বিষয়গুলো অনুশীলন করবে, আশা করি ভালো ফল পাবে। এবং তোমাদের যদি এ বিষয়গুলোর উপরে কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব ওই কমেন্টেই কিংবা পরবর্তী ক্লাসে সেটার সমাধান দেওয়ার। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা সবার জন্য।